আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, সাবেক এমপি সাইফুল সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। কোন গোষ্ঠীর বক্তব্য জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে বললেন তারেক রহমান। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলার আহ্বান। ডাকসুতে উমামার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল ঘোষণা, প্যানেল তৈরিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে বলে দাবি ছাত্র দলের। বাংলাদেশ থেকে পাচার করা অর্থে কেনা সম্পদ বিশ্বের বেশ কয়েকটি দেশে জব্দ, অন্তর্বর্তী সরকারের মেয়াদেই কিছু ফেরত আনার আশা। ভৌগোলিক অবস্থানের কারণে তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ, প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে টেকটনিক প্লেটের গতিবিধি পর্যবেক্ষণের তাগিদ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বরগুনায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে প্রত্যাশা। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। রাজধানীর বিএফ শাহিন কলেজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সামিটের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 6 আন্দোলনকারীর মরদেহ পোড়ানো এবং 4 আগস্ট একজনকে হত্যার ঘটনার মামলা করায় 16 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল 2। সাবেক এমপি সাইফুল সহ পলাতক 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী সুখরঞ্জন বালি নিজের অপহরণ এবং গুমের ঘটনায় অভিযোগ দাখিল করেছেন। আরও জানাচ্ছেন মাঝাউল হক মান্না। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জন আন্দোলনকারীর মরদেহ পোড়ানোর ঘটনায় হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় 16 জন আসামি। এর মধ্যে গ্রেপ্তার আছেন 8 আসামি। সকালে তাদের হাজির করা হলে আদেশ দেন ট্রাইব্যুনাল 2। 5ই আগস্টে 6 জনকে গুলি করে হত্যা এবং অমানবিকভাবে পুড়িয়ে দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। অভিযোগ গঠনের পরে আইন অনুযায়ী আদালত আসামিদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি দোষী না নির্দোষ। উপস্থিত 8 জন আসামির মধ্যে 7 জন বলেছেন তারা নির্দোষ, তারা বিচার চান। একজন আসামি তিনি দোষ স্বীকার করেছেন, উনি রাজসাক্ষী হতে চেয়েছেন। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী সুখরঞ্জন বালি নিজের অপহরণ ও গুমের জন্য শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা সহ 32 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে অভিযোগ দাখিল করেছেন। প্রশাসনরা নেওয়ার পরে আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। এখানে লাথি দেশে অফিসে নিয়ে পিডিওরা দিয়ে বানিয়া আমাকে পিটেছে। আমি 2.5 ঘন্টা 3 ঘন্টা বেরিয়েছিল। এই জন্য হাতে আমার মাংস নাই, ডাইনেতে জয়েন্ট, আমি খুব নিজেদের করি। আমি বর্তমানে আছি। আসামি করেছি শেখ হাসিনাকে, যিনি এই রাষ্ট্রযন্ত্রের প্রধান ছিলেন। সুরেন্দ্র কুমার সিনহা সাবেক প্রধান বিচারপতি, তাকে আমরা 2 নম্বর আসামি করেছি। নিজামুল হক নাসিম, যিনি চেয়ারম্যান ছিলেন, তাকে আমরা 3 নম্বর আসামি করেছি। নাম উল্লেখ করে 32 জন। চানখারপুলে 6 হত্যা মামলায় 8 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ 3রা ও 4ঠা সেপ্টেম্বর ঠিক করেছেন ট্রাইব্যুনাল 1। মাঝাউল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন। বৈঠকে অংশ নেন 4 নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। 14ই আগস্ট ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ বলেন, জাতীয় নির্বাচনের রোডম্যাপের একটি খসড়া তৈরি করেছে ইসি সচিবালয়। কমিশনের অনুমোদনের পর তা প্রকাশ করা হবে।
সাধারণত ভোটার তালিকা, নির্বাচনে আইনের সংস্কার, দল এবং অংশীজনের সঙ্গে সংলাপ, সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, সরঞ্জাম কেনাকাটা, প্রশিক্ষণ, মুদ্রণ, আইনশৃঙ্খলা সভা, নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে সভাসহ তফসিলের আগে পরে প্রস্তুতির তালিকা থাকে রোডম্যাপে। জনগণ চাইলে অবশ্যই পিআর পদ্ধতিতেই জাতীয় নির্বাচন দিতে হবে বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিগত সময়ের মতো সংকট আর যাতে তৈরি না হয় সেজন্য পিআর পদ্ধতির বিকল্প নেই। তবে পিআর পদ্ধতি ছাড়া জামায়াত নির্বাচনে যাবে কিনা তা বলার সময় এখনো আসেনি বলে মন্তব্য করেন তিনি। পিআর ছাড়া যাবো কিনা এটা যদি প্রশ্ন আমরা সামনে আনি তাহলে এখানে আমাদের বক্তব্য স্পষ্ট। এটা একটা বেটার পদ্ধতি, উত্তম পদ্ধতি বলে আমরা মনে করি। জনগণ মনে করছে, জনগণ চাইলে অবশ্যই সরকারকে এটা মানতে হবে। এই জন্য আমরা ইলেকশনে যাব না এই প্রশ্নটা এখনো ম্যাচিওর টাইম আসে নাই। হামিদুর রহমান আজাদ জামায়াত নেতা কথা বলছিলেন। বাংলাদেশ থেকে পাচার করা অর্থে কেনা সম্পদ বিশ্বের বেশ কয়েকটি দেশ জব্দ করেছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, এ সরকারের মেয়াদেই ওই অর্থের কিছু অংশ ফেরত আনার বিষয়ে যথেষ্ট অগ্রগতি হবে। সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো নিয়ে কাজ করছে সরকার। প্রিয় দর্শক, দেখুন সহকর্মী মোস্তফা মল্লিকের রিপোর্টটি। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ৩৯তম বৈঠক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায়। বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন, এ বিষয়ে পাকিস্তানের সঙ্গে ৫ বছরের একটি চুক্তি করা নিয়েও বৈঠকে আলোচনা হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, 10টি সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। 10টা কমিশনের যে সংস্কার, এটাই আমরা বাস্তবায়ন করছি না। এছাড়াও প্রত্যেকটা মিনিস্ট্রি এই আমাদের গভর্নমেন্টের দায়িত্ব গ্রহণ করার পরের থেকে তারা সবাই স্বপ্রণোদিত হয়ে এবং নিজেরা আইডেন্টিফাই করে অনেকগুলো কাজ করেছেন। মানে কয়েকশো সংস্কারের কাজ করেছেন এই প্রত্যেকটা মিনিস্ট্রি। এই সংস্কার কমিশনের সুপারিশ কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং সেইটা সামনে আরও স্ট্রিমলাইন করার কথা বলেছেন। সেক্ষেত্রে যেগুলো খুব আসল করণীয় সেগুলোর লিস্ট আমরা সামনে যেগুলো বাস্তবায়িত হচ্ছে সেইগুলো আমরা প্রতি সপ্তাহে আপনাদেরকে কিছু আপডেট দিব। বাংলাদেশ থেকে পাচার হওয়া 40,000 কোটি টাকা উদ্ধারের অগ্রগতি জানতে চান সাংবাদিকরা। কিছু জায়গায় কিন্তু ফ্রোজেন হয়ে গেছে প্রপার্টি। তারপরে যেটা ইস্টাবলিশ করতে হয় যে এটা আমাদের টাকা দিয়ে উনি ওইখানে নিয়ে গেছেন, অতএব আমরা তার টাকাটা এই পুরোটা বিক্রি করে এটাকে ফেরত নিয়ে আসা, এই কাজটা এখন আমরা করছি। এইটা খুবই টাইম কনজিউমিং একটা বিষয়। আমরা একটা দিনও অপচয় করছি না, একটা দিনও এই গভর্নমেন্ট অপচয় করছে না। আমরা আশা করছি যে আমাদের গভর্নমেন্টের সময় আমরা অবশ্যই কিছু সাকসেস আপনাদেরকে দেখাতে পারবো। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজস্ব বোর্ডের একটি বিভাগের সচিব মেধা ও যোগ্যতার ভিত্তিতে যে কোনো ক্যাডার থেকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশ এবং দুপক্ষে কমপক্ষে 10 জন আহত হয়েছেন। লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভেতরে সরিয়ে দেয় পুলিশ। আরও জানাচ্ছেন শাকির আদনান। রাজধানীর একটি কোচিং সেন্টারে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে রোববার পরিচয়পত্র নিয়ে কথা কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে
ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এরপর সিটি কলেজের শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কয়েক দফা চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। শিক্ষার্থীরা সে সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তো আমরা দেখি এর গোড়ায় আমরা হাত দিতে চাই। এর আগে আমরা বসেছিলাম যে কয়েকটা ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজের প্রিন্সিপালদের নিয়ে বসেছিলাম। আমরা প্রয়োজন হলে আবারও বসবো। এই গোড়ায় যদি ঠিক না করা যায় তাহলে হয়তো ভাই ছাত্রদের মধ্যে এই অবস্থানটা চলতে থাকবে। বেলা 2:30টার দিকে সায়েন্স ল্যাব এলাকার পরিস্থিতি শান্ত হয়। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। কোনো কোনো গোষ্ঠীর বক্তব্য আর শর্তে নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন সামনে রেখে বিএনপি ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বলেছেন, অপকৌশলে আশ্রয় না নিয়ে রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা উচিত। জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, রাজা কংসের মতোই ফ্যাসিস্টের পতন হয়েছে জুলাই আগস্ট আন্দোলনে। দেখুন রাহুল রায় রিপোর্টে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে ছিল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা দিনটির তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে একটি অসাম্প্রদায়িক আর সৌহার্দ্যের বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শ্রীকৃষ্ণের আবির্ভাবের পর ধ্বংস হয় খুনি স্বৈরাচারী রাজা কংস। প্রিয় ভাই বোনেরা, গত 1 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের জনগণ কংসরূপী এক ফ্যাসিস্টের দুঃশাসন, অত্যাচার, নির্যাতন দেখেছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাজারো শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে কংসরূপী ফ্যাসিস্টের কবল থেকে এই বাংলাদেশ এবং বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষ মুক্ত হয়েছে। এই নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য, মন্তব্য কিংবা নিত্য নতুন শর্ত বা শর্তের প্রস্তাবনা সামগ্রিকভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি ইস্যুতে ঐক্যমত না হলেও স্বৈরাচার ঠেকানো ও দেশের স্বার্থে সবাইকে একমত হওয়ার আহ্বান জানান তারেক রহমান। বিএনপিকে নিয়ে অপকৌশলের আশ্রয় নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে এই ভয়ে পলাতক স্বৈরাচার বিএনপির বিজয়ে ঠেকাও এর মতন অন্তর্ঘাতী অপরাজনীতি চালু করেছিল। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও যারা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে, যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয়ে ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন। জনগণের শক্তির উপরে আস্থা এবং বিশ্বাস রাখুন। বিএনপির বিজয় যদি জনগণ দিয়েই থাকে, সেই বিজয় ঠেকাতে গিয়ে জনগণের রায় প্রদানের পথ রুদ্ধ করবেন না। আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন ও সহযোগিতা চেয়ে তারেক রহমান বলেন, দল, মত, ধর্ম নির্বিশেষে এই দেশ সবার। দল, মত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র সবার। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে নারীদের অনুপ্রেরণাদায়ক অংশগ্রহণের পরও জুলাই পরবর্তী সময়ে নারীদের পিছিয়ে রাখতে এত তৎপরতা কেন, এমন প্রশ্ন রেখেছেন ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। তিনি বলেছেন, এবারের ডাকসু নির্বাচনের মাধ্যমে সত্যিকারের পরিবর্তন আনতে হবে, আর ভোটাভুটির মাধ্যমে সবার অংশগ্রহণে প্যানেল নির্ধারণ করা হয়েছে বলে মন্তব্য করেছে ছাত্রদল।
মিথিলা নাজিনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু আসছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। এরই মাঝে প্যানেল চূড়ান্ত করে ফেলেছে সব দল, আছে স্বতন্ত্র অংশগ্রহণকারীরাও। সবশেষ প্যানেল ঘোষণা করল স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। গত 2 মাস যখন আমরা নানানভাবে এই প্যানেলটি নিয়ে চেষ্টা করছিলাম, তখন আমাকে নিবৃত্ত করার জন্য, সাবোটেজ করার জন্য অনেক ধরনের প্রচেষ্টা হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমি দাঁড়িয়ে আছি একটা পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে, এবং সকল সাবোটেজ, সকল ধরনের বিরোধিতা মোকাবেলা করে আমি আজকে এই প্যানেল নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের রাজনৈতিক সংস্কার এবং যে ধরনের একাডেমিক সংস্কারের মধ্যে দিয়ে যাওয়ার কথা, সেই সংস্কারের কথাই আমরা আমাদের প্যানেলের মধ্য দিয়ে তুলে আনবো। উমামা ফাতেমা বলেন, ডাকসুর মাধ্যমে নিশ্চিত হবে ক্যাম্পাস ও হল কেমন হবে। 5 আগস্ট পরবর্তী সময়ে যেভাবে করে আমরা এক্সপেক্ট করেছিলাম, আমরা আশা করেছিলাম যে এই বাংলাদেশটা আমরা আবার নতুন করে নির্মাণ করব, এই ঢাকা বিশ্ববিদ্যালয়টা আসলে ছাত্রদের হয়ে উঠবে, এখানে কোনো প্রকার নীল সাদা গোলাপি দলের রাজনীতি হবে না, সেই স্বপ্ন আবার কিন্তু নানানভাবে মিয়ে আসছে। কিন্তু আমরা স্বপ্নটা কিন্তু দেখে যেতে চাই। সেই 2019 সালে যখন আমি প্রথম ক্যাম্পাসে এসেছিলাম, সেই ক্যাম্পাসে এসে আমি ওই স্বপ্নটা দেখেছিলাম যে এই ক্যাম্পাসের ছাত্রদের হবে। নিজেদের প্যানেলকে ইনক্লুসিভ দাবি করে অবস্থান তুলে ধরে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই যে প্রথম এভাবে ভোটাভুটির মধ্য দিয়ে গণতান্ত্রিক নির্বাচনে একটা সংগঠন তাদের প্রার্থী নির্বাচিত করেছে, আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটাকে হৃদয় থেকে স্বাগত জানাবে এবং সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আমাদের পাশে থেকে উৎসাহ দেবে। নির্বাচনকে ঘিরে আচরণবিধি প্রকাশ করেছে চিফ রিটার্নিং অফিসার। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে চলছে বিশ্বের সবচেয়ে বড় সয়াবিন ব্যবসা এবং নেটওয়ার্কিং সম্মেলন সয় কনটেক্সট 2025। 20 এবং 21 আগস্ট দুদিনের এই আয়োজন হয়েছে ওয়াশিংটন হিলটন হোটেলে। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কৃষি বিশেষজ্ঞ, রফতানিকারক এবং নীতি নির্ধারকরা অংশ নিয়েছেন। প্রিয় দর্শক, ওয়াশিংটন ডিসি থেকে আরও জানাচ্ছেন তানভীর আশিক। যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল আয়োজন করেছে এই বৈশ্বিক সম্মেলন। এবারের মূল আলোচনার বিষয় টেকসই কৃষি, আধুনিক প্রযুক্তি এবং সয়াবিন রপ্তানির নতুন বাজার। There's magic that happens when you have those parties actually meet with each other face to face. And that's one of the really proud moments that we have, is facilitating those interactions. It's not just a contract, it's more, it's personal relationships. জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবেলা করে কৃষকের উৎপাদন খরচ কমানো এবং পরিবেশ বান্ধব উৎপাদন পদ্ধতি নিয়েছিল নানা সেশন। U.S. soybean farmers, in terms of negating the impacts of climate change, would, for our operation, would be to employ additional risk management techniques. We're very appreciative that we have access to crop insurance. আলোচনায় উঠে আসে মানসম্মত প্রাণী খাদ্য উৎপাদনে দক্ষিণ এশিয়ার সম্ভাবনা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষি পণ্যের অংশ নেওয়ার বিষয়। Bangladesh, you have a large crushing industry. I'm very optimistic about the growth we continue to see in Bangladesh. এক্সপোর্ট করতে হলে এই কমপ্লায়েন্সগুলো দেখতে হবে, ভালো মানের ফিড তৈরি করতে হবে এবং ভালো মানের সয়া মিল খুঁজতে হবে, ভালো মানের সয়া বিন নিতে হবে। এবং বিদেশে রপ্তানির ক্ষেত্রে যদি মার্কেট ক্যাপচার করতে হয়, তাকে কোয়ালিটি মেনটেন করতে হবে। সেক্ষেত্রে কোয়ালিটি মেনটেনের ক্ষেত্রে আপনার ভালো সয়াবিন মিল ছাড়া কোনো গতি নাই। এক কথা আমি বলতে পারি, সরকারের এখানে আসলে কস্ট কমানোর যদি অপশন থাকে ইউএস গভর্নমেন্টের সাথে, অটোমেটিকলি বিজনেস বেড়ে যাবে। আয়োজকরা বলছেন, ক্রমবর্ধমান ভোক্তা বাজার, প্রক্রিয়াজাত শিল্প আর কৌশলগত ভৌগোলিক অবস্থান বাংলাদেশকে আগামী দিনে আন্তর্জাতিক সয়াবিন ব্যবসার এক গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত করতে পারে। ওয়াশিংটন ডিসি থেকে তানভীর আশিক, চ্যানেল আই। ভৌগোলিক অবস্থানের কারণে তীব্র ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। প্রায় 400 বছর ধরে শক্তি সঞ্চয় করা ইন্ডিয়ান বার্মা প্লেটের শক্তিমুক্ত হলে ধ্বংসযজ্ঞ চালাতে পারে 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প। ক্ষয়ক্ষতি কমাতে টেকটনিক প্লেটের গতিবিধি পর্যবেক্ষণ, দীর্ঘমেয়াদী গবেষণা, উন্নত অবকাঠামো এবং সঠিক পরিকল্পনা সহ আগাম প্রস্তুতির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ভূমিকম্প এবং আমাদের প্রস্তুতি বিষয়ে আরও জানাচ্ছেন আফরোজা হাসি।
প্রকৃতির অবারিত দানে পৃথিবী যেমন নান্দনিক সৌন্দর্যের আধার, তেমনি ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগে মানবজাতিকে দাঁড় করিয়ে দেয় নির্মম বাস্তবতার সামনে। বিভিন্ন গবেষণা বলছে বিশ্বে প্রতিদিন 138 বার ভূমিকম্প হয়। ভৌগোলিকভাবে বাংলাদেশ ইন্ডিয়ান, ইউরেশীয় এবং বার্মিজ টেকটনিক প্লেটের উপর অবস্থিত। প্লেটগুলো গতিশীল থাকায় বাংলাদেশ ভূখণ্ডও আস্তে আস্তে সরে যাচ্ছে। প্রায় 400 বছর ধরে শক্তি সঞ্চয় করছে ইন্ডিয়ান বার্মা প্লেট। মধুপুর ফল্ট, ডাউকি ফল্ট এবং চট্টগ্রামের টেকটনিক মুভমেন্টের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প আঘাত হানার আশঙ্কা রয়েছে। ভূমিকম্প সহনীয় বিল্ডিং কোড না মানায় যে প্রলয়ঙ্করী ধ্বংসলীলা সংগঠিত হবে তা পৃথিবীর সব দুর্যোগের ক্ষয়ক্ষতিকে ছাড়িয়ে যেতে পারে। এজন্য সচেতনতার পাশাপাশি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সমন্বিত উদ্যোগ জরুরি বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, চ্যানেল আই। প্রিয় দর্শক, ভূমিকম্প ও আমাদের প্রস্তুতি নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। দেশ জুড়ে প্রাকৃতিক বেষ্টনী গড়তে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বরগুনার বৃক্ষরোপণ করেছে কৃষি, প্রকৃতি এবং জীবন ক্লাব। প্রতিষ্ঠিত মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় বর্ষা জুড়েই জেলায় অব্যাহত থাকবে বৃক্ষায়ন। এমন উদ্যোগ উপকূলীয় পরিবেশ, প্রকৃতি এবং জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক বলছেন পরিবেশবাদীরা। হাসান ঝন্টুর তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন আফরোজা হাসির আরেকটি রিপোর্ট। সাগরের অথই নীল জলরাশি আর প্রাকৃতিক সৌন্দর্যের আধার উপকূলীয় জেলা বরগুনা। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ মোকাবেলায় এই জনপদের ঢাল হিসেবে কাজ করে ট্যাংরাগিরির সংরক্ষিত বনাঞ্চল সহ ম্যানগ্রোভ বন। তবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও বনখেকোদের দৌরাত্ম্যে বিপন্ন উপকূলের রক্ষা কবচ। এমন বাস্তবতায় বাংলালিংকের সহযোগিতায় উপকূলে সুরক্ষা বলয় তৈরিতে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বরগুনা জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই বরগুনাতে কিন্তু ঝড় জলোচ্ছ্বাসের যে প্রভাব তাকে যদি কমাতে চাই আমরা, আমাদের কিন্তু এই ম্যানগ্রোভ চারা যত বেশি লাগাবো এবং ম্যানগ্রোভ বনের যত বেশি সৃষ্টি করব, ততই কিন্তু আমরা ঝড় জলোচ্ছ্বাসকে রুখতে পারবো এবং সহনীয় পর্যায়ে রাখতে পারবো। এই ম্যানগ্রোভের গাছগুলো যেটা করে 70% পর্যন্ত কিন্তু মাটির ক্ষয় রোধ করে এই উপকূল অঞ্চলে। সুতরাং আসুন এই বর্ষায় বৃক্ষরোপণ করি এবং হাতে হাত মিলিয়ে এই বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আবাসন প্রকল্প সহ স্থানীয়দের মাঝে বিতরণ করা হয় দেশীয় ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা। আমরা আমাদের বাসার আশেপাশে গাছ লাগাবো, গাছ লাগাতে অন্যদেরকে উদ্বুদ্ধ করব। বেশি বেশি গাছ লাগাই, তাহলে আমাদের পরিবেশ নানাভাবে উপকৃত হবে। প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগ অনুকরণীয় বলছেন বিশিষ্টজনরা। বৃক্ষরোপণ একটি বাংলাদেশের জন্য, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি উজ্জ্বল নক্ষত্রের মতো। গাছ লাগালে মানুষের সবচেয়ে বেশি উপকার আসে এবং এর ফলে আজকে যে শিক্ষার্থীদের মাঝে যে উদ্যোগ, আমরা যে উৎসাহ দেখেছি, আসলে একটা ভালো দিক। প্রকৃত জীবন ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা, বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ এবং অভিযোজন নিশ্চিতে সচেতনতা ও সমন্বিত উদ্যোগের আহ্বান উপকূলবাসী সহ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। দেশে সবখানে ছাদ থেকে ছাদে ছড়িয়ে পড়ছে সবুজের আহ্বান। নগরের নতুন ভবন আর অবকাঠামোর ভিড়ে যখন হারিয়ে যাচ্ছে মুক্ত বাতাস, তখন মানুষ খুঁজে নিচ্ছে ছাদ কৃষির মতো উদ্যোগ। ভবনের মাঝেও সবুজ আর নিরাপদ খাদ্যের সন্ধানে ঢাকার আফতারনগরের দেলোয়ার হোসেন গড়েছেন এক অনন্য ছাদ কৃষি। প্রিয় দর্শক, বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার নতুন আবাসিক এলাকা আফতাবনগরের এই 8তলা ভবনে গড়া ছাদ কৃষিটি শুধু শখে নয়, কৃষির সঙ্গে যুক্ত থাকার এক অদম্য ইচ্ছের প্রকাশ এটি। এই উদ্যোক্তা দেলোয়ার হোসেন
নিজের বসতি ঠিকানাও বদলেছেন এই কৃষির ছোঁয়া পেতে। এখন আনন্দের পাশাপাশি পাচ্ছেন নিরাপদ খাদ্য। ছোটবেলা থেকে আমি গাছ প্রিয়। আমরা এর আগে মালিবাগে ছিলাম, ওখানে আসলে এই ধরনের একটা পরিবেশ ছিল না। মনে খুব ইচ্ছে ছিল যে আল্লাহ যদি কখনো ওই ধরনের একটা পরিবেশ তৈরি করে তাহলে আমি ফল গাছ, ফুল গাছ এগুলিই করব। 2600 বর্গফুট আয়তনে 2 স্তরে পরিকল্পিত কাঠামোর ভেতরে ছড়িয়ে আছে নানা জাতের সবজি আর ফলের গাছ। পরিবারে ফল দিতে পারতেছি, তারপর সবজি শীতের দিনে যেরকম লাউ, এখন যেরকম চাল কুমড়া, শশা, এগুলি আমি এখনো ন্যাচারাল পাচ্ছি। এই এলাকায় এখন অনেকেই ছাদ কৃষি শুরু করেছেন, তবে ধারাবাহিকতা ধরে রাখতে প্রয়োজন সঠিক দিক নির্দেশনা আর সরকারি পৃষ্ঠপোষকতা। সরকার এবং বেসরকারিভাবে যদি কোনো সার্ভিস সেন্টারগুলো থাকে, একটা মিনিমাম একটা ফি দিব, সে এটা তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হলো। পাশাপাশি আমার এখানে যেই ফুল বা ফল হবে সেটা যদি আমি তার কাছে বিক্রি করি, সে আবার সেটা বিক্রি করতে পারবে। গাছগাছালি আর ফল ফসলের প্রেমী তাকে তাড়িত করেছে নতুন বাড়ি নির্মাণের পর ছাদে এমন একটি আঙিনা কৃষি বা ছাদ কৃষি তৈরি করার জন্য। এর পাশাপাশি পরবর্তী প্রজন্মকেও উদ্বুদ্ধ করেছে এই আয়োজনটি। কিন্তু এই উদ্যোক্তা মনে করছেন যে শহরে নগরে যারা ছাদ কৃষি করেন তাদের জন্য প্রয়োজন সেবা কেন্দ্রের, তাহলেই এই কাজটি সবার জন্য টেকসই হবে। ঢাকার আফতাবনগর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবার বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। রাজধানীর বিএএফ শাহীন কলেজ ও 3 দিনের ন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ সামিট শুরু হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 3000 শিক্ষার্থী এতে অংশ নিচ্ছে। সামিটে উদ্বোধন করেন বিমান বাহিনী শিক্ষা পরিদপ্তরের পরিচালক এয়ার কমান্ডার আবুল ফজল মোহাম্মদ আতিকুজ্জামান। প্রিয় দর্শক, এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীতে বাংলামেড এক্সপোর 4th আসর শুরু হয়েছে, চলবে 23শে আগস্ট পর্যন্ত। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার 4 নম্বর হলে প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের সর্বাধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রযুক্তি প্রদর্শন হবে। প্রিয় দর্শক, থাকুন চ্যানেল আইয়ের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সকে 8 রানে হারিয়ে টেবিলের শীর্ষে উঠেছে সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনস। 4 ম্যাচে এটি ফ্যালকনসের দ্বিতীয় জয়। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, সাবেক এমপি সাইফুল সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ভৌগোলিক অবস্থানের কারণে তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ, প্রাণহানি ক্ষয়ক্ষতি কমাতে টেকটনিক প্লেটের গতিবিধি পর্যবেক্ষণের তাগিদ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বরগুনায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে প্রত্যাশা। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।